আমিও চ্যালেঞ্জ দিলাম আজকে, এই 1 পয়সা করাপশন করছে কিনা আপনারা দেখান। নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে দুজনই ফেইল্ড। যে ফ্যাসিজমের পক্ষে আসলে সব সময়ই আসলে বয়ান উৎপাদন করেছে সেই চঞ্চল চৌধুরীকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই চঞ্চল চৌধুরী বনলতা এক্সপ্রেস করে এবং তাকে সবাই সেলিব্রেট করে। মিডিয়ার রিপোর্ট আর প্রায় অভিযোগ শোনা যায় যে সমন্বয়করা ইউনূস সরকারের আমলে বিভিন্ন তদবির বাণিজ্য সহ অর্থনৈতিক অনৈতিক সুবিধা নিয়েছেন। এটার বাস্তবতা কি বলতে চাচ্ছেন, নাকি শুধুই মিডিয়া ট্রায়াল? সমন্বয়করা কে কি করছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যে আমার ফোন জুলাইয়ের সময় কেনা, 24-এ একটা ফোনের স্ক্রিন ভাঙা, পাওয়ার বাটন নষ্ট, আমি চাপ দিয়ে দেখাচ্ছি আপনাকে। তো এই আমি একটা এক্সাম্পলই দিলাম আর কি। তো সবাইকে এই ধরনের যে ঢালাও ভাবে অভিযোগ করা হয়, দু একটা ঘটনা ঘটতে পারে, বাট সবাই তো এটা চ্যালেঞ্জ দিয়েছে। টপ লিডারশিপে যারা ছিল সমন্বয়কদের সবাই চ্যালেঞ্জ দিয়েছে। আমিও চ্যালেঞ্জ দিলাম আজকে, এই 1 পয়সা করাপশন করছে কিনা আপনারা দেখান। এটা মিডিয়া ট্রায়াল, কেউ যদি করে থাকে তাহলে তো আমি বলবো যে এটা আরো অনেক বেশি তারা স্মার্ট, যে তাদের 1 টাকা আপনারা করাপশন দেখাইতে পারতেছেন না। আদতে এগুলো পুরোটা মিডিয়া ট্রায়াল, প্রত্যেকটা আসলে ওই যে যেটা হয় আর কি, ইন্টারিম গভর্নমেন্টের সময় তুলনামূলক যারা ছাত্র উপদেষ্টাদের যারা ছিলেন তাদের দফতর থেকে তো দুর্নীতিটা সেভাবে পাওয়া যায়নি। তো অনেকের রাগ ক্ষোভ এটা দিয়ে, যে ওরা কেন দুর্নীতি করতে দিল না, ওরা কেন কারাপশন করতে দিল না। ফর এক্সাম্পল, সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ হলো গিয়ে আমরা দেখতে পেয়েছি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ইসে প্রতি। এর একটা বড় কারণ তিনি এলজিডি মিনিস্টার ছিলেন, উপদেষ্টা ছিলেন। যেহেতু বাংলাদেশের সব থেকে বড় বাজেটের দিক থেকে সব থেকে বড় মিনিস্ট্রি এটা, এবং সবারই আসলে লোকাল গভর্নমেন্টের প্রতি ইন্টারেস্ট থাকে, নিজের এলাকার উন্নয়ন, ওখানে ফান্ড নিয়ে যাওয়া, টেন্ডার, এই ধরনের ইসে। তো যেই পায় নাই সেই একটা অভিযোগ করে, যে সবাই মনে করে যে লাভের গুড় সবাই খেলো, আমি কেন খেলাম না। এইরকম একটা এক্সপেকটেশন এবং রিয়েলিটি ম্যাচ না করাতে এই ধরনের জিনিসপত্র আসলে পাবলিকের সামনে আসে। আমি নিজে এরকম উদাহরণ দিই, নাম বলবো না, কারণ অনেকেরই হয়তো বা অনেক ধরনের আশা থাকতে পারে। দিনের পর দিন তদবির নিয়ে ঘুরেছে আসিফ মাহমুদের বাসায়। তো আমি 2-1 বার যেহেতু তার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আল্লাহ তালা মন্ত্রীপাড়াটাও দেখাইছেন। তো আমি 2-3 দিন যেদিনই গেছি সেদিনই ওনাকে দেখতে পেয়েছি। উনি একটা ফাইল নিয়ে ওই মিনিস্টারের বাসায়, উপদেষ্টার বাসায়, অ্যাডভাইজারের বাসায় ঘুরঘুর করতেছে বাসার সামনে। তো কেউ ওনাকে অ্যালাউ করতেছে না, করতেছে না। আমার কাছে আইসা বলতেছে অত পার্সেন্টেজ দিবে, তত পার্সেন্টেজ দিবে, অমুক দিবে, তমুক দিবে। কেউই যখন অ্যালাউ করে নাই, তাকেই দেখা গিয়েছে হলো গিয়া পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ বাকি সমন্বয়করা কত বড় দুর্নীতিবাজ, এগুলো নিয়ে মিডিয়ার সামনে বক্তৃতাবাজি করতে। সো এই জিনিসগুলো তো চোখের সামনে দেখছি, আসলে নাম নিয়ে বলতেও খারাপ লাগে। যেহেতু এক সময় হয়তো বা তারা প্রত্যেককে আমরা দেখেছি, যে রাজপথে দেখেছি ওই সকল জিনিসটা, যারাই আসলে লঙ্কা যায় সবাই রাবণ হয়, এই যে তত্ত্ব একটা হাজির করা হয়, সেটা আসলে খুব একটা বেশি সত্য না। হয়তোবা 2-1টা ছোটখাটো করাপশন হইতে পারে, তৃণমূল পর্যায়ের ভিতর 2-1টা মামলাবাজের ঘটনা আমরাও শুনেছি, আমরাও ব্যবস্থা নিয়েছি, কিছু ঘটনা ঘটেছে। তবে সেটাও খুবই সীমিত আকারে। বাংলাদেশের মতো একটা বড় রাষ্ট্রে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে কারো গায়ে আঘাত হানা হয় নাই, মানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো আসলে ছাত্রদের যে লিডারশিপে সেটাই ছিল, বাংলাদেশে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, গভর্নমেন্ট ছিল না। সো তারাই তো এই জিনিসটা প্রোটেক্ট করছে, সেই সময় যেহেতু রক্তপাত হয় নাই। সো এই মানুষগুলোর প্রতি আপনাদের অতটুকু আস্থা রাখা উচিত যে তারা আসলে লুটপাট করবে না, তারা আসলে লুটপাটটা করে নাই। যাদের গভর্নমেন্ট ছিল না ওই রকম সময়, যাদের লুটপাটের সুবর্ণ সুযোগ ছিল, সেই সময় যারা কিছু করে নাই, পরবর্তী সময় খুদকুড়া খাওয়ার জন্য তারা খুব বেশি কারাপশন হয়ে যাবে, করাপ্ট হয়ে যাবে, এইটা আসলে সত্য না। যদি মিডিয়া ট্রায়ালের কথাই বলেন যে এগুলো সব গুজব বা সত্য নয়, তাহলে তথ্য মন্ত্রণালয়ে তো আপনাদের ছাত্র প্রতিনিধি দায়িত্বে ছিলেন, তারা কি সংস্কার করতে পারেনি? আমি এইটাকে 2টা জায়গা থেকে বলবো। এক হলো গিয়ে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে দুজনই ফেইল্ড। এটা আমার পার্টির আহ্বায়ক, তাকে উইথ ডিউ রেসপেক্ট, তার পলিটিক্যাল ক্যালিবার নিয়ে আমি সন্দেহ নাই, কিন্তু সে তথ্য উপদেষ্টা হিসেবে আসলে ফেল করেছে। এটা হয়তোবা তিনি কাজও করতে পারেননি যতদিনের ভিতরে আসলে গুছিয়ে ওঠা উচিত, গুছিয়ে উঠে যায় একটা ক্যাবিনেট যেরকম হয় আর কি, ক্যাবিনেট বলি বা সচিবালয় বলি, আমলাতন্ত্র বলি, আমলাতন্ত্র যতদিনে গুছিয়ে ওঠার হয় তার আগেই উনি আসলে পদত্যাগ করে ফেলছেন। বাট যেহেতু উনি পোস্ট পদবিতে ছিল, ওনার তো দায় আছে। তো মাহফুজ আলমও সেই জিনিসটা আসলে করতে পারেননি, এই ব্যর্থতা তো তাদের আছে। কিন্তু রিয়েলিটি হলো যে
আপনি যখন মিডিয়া থেকে ফ্যাসিজম তাড়াইতে চান, সেইটার একটা ক্যাপিটাল আপনার দরকার। সেটা হলো গিয়ে একটা বড় ক্যাপিটাল আপনার আসলে লাগে। কারণ দীর্ঘ 17 বছর ধরে বা তারও পূর্ববর্তী সময়ের ভিতরে এই আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ যারা আছে, তারাই তো আসলে কালচারাল যে অ্যারেনাটা, সেইটাকে আসলে ফিনান্সিয়ালি কন্ট্রোল করেছে। আমরা ওই এশিয়াটিকের কথা বলি, বা আমরা এখানের ভিতরে বাকিদের নামগুলো যাদের নাম আমরা তুলি না কেন, সেই এফডিসির নির্বাচনকে কেন্দ্র করে বলি, সব জায়গার ভিতরেই কিন্তু ফ্যাসিস্টরা আসলে থাবা দিয়ে ধরে রেখেছিল। ফলত যেই জিনিসটা হয়েছে, ওই যে ফিনান্সিয়াল ক্যাপিটাল, কে কাকে কাজ দেবে, এইটা একটা বড় একটা ক্রাইসিস উৎপাদন এখানের মাঝে হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ভিন্ন প্রসঙ্গ হয়ে যাবে কিনা জানি না। যেই চঞ্চল চৌধুরী শেখ হাসিনাকে গান গেয়ে বিনোদন দিছে, যে ফ্যাসিজমের পক্ষে আসলে সব সময়ই আসলে বয়ান উৎপাদন করেছে, সেই চঞ্চল চৌধুরীকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই চঞ্চল চৌধুরী বনলতা এক্সপ্রেস করে এবং তাকে সবাই সেলিব্রেট করে। তাকেও কি হলো গিয়ে, সে যে মিডিয়া ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজমের মধ্য দিয়ে সে আসছে। আমি আপনাকে একটা গল্পও বলি আর কি। আপনার মনে আছে 1 তারিখ 2 তারিখে ওই সময়টার দিকে হলো গিয়ে মিডিয়া কর্মীরা শাহবাগে এইখানের ভিতরে ফার্ম গেটে জড়ো হয়েছিল। তো তখন চঞ্চল চৌধুরীকে একাধিকবার কল করা হয়েছে। তো বাংলাদেশের সমসাময়িক যদি দুজন অভিনেতার কথা বলা হয়, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম, তো দুজনকেই কল করা হয়েছে। মোশাররফ করিম এক কলে চলে আসছে, সে বলছিল যে আমি প্রস্তুতি নিচ্ছি আসার জন্য, আমাকে তো কল দিতে হবে না, এটা তো আমার আসলে দায়িত্বের মধ্যে পড়ে, আমার বাচ্চারা এখানের ভিতরে গুলি খাবে, আমি কি কথা বলবো না? চঞ্চল চৌধুরী ফোন অফ করে রেখে দিছে। শুরুতে 2-1 জন বলছে আসবে আসবে বলেছে, পরে কাটিয়ে দিয়ে সে ফোন অফ করে রেখে দিছে। তো এবং সেই দেখেন আপনি পরবর্তী সময়ে সেই চঞ্চল চৌধুরীকে কিন্তু ট্রায়ালের আন্ডারে নেওয়া হয় নাই। চঞ্চল চৌধুরীকে কিন্তু প্রশ্নের সম্মুখীন করা হয় নাই। যেই তামিম ইকবাল 2 তারিখে 3 তারিখে আসলে বঙ্গভবনে গিয়ে আসলে রাষ্ট্রপতির কাছে যায়, সেখানের ভিতরে ওইখানের ভিতরে গিয়ে শেখ হাসিনার কাছে আসলে দিয়ে আসে, সেজদা দিয়ে আসে, তাকে কি আপনি বিচারের আওতায় আনছেন? বিচারের আওতায় তো আনেন নাই, বরং তাকে আপনি কি করছেন? তাকে আপনি বিসিবির বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন, এবং সেখানে একটা কারাপ্ট নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আপনি দেখতে পেয়েছেন মুদ্রার অপর পিঠে, যেই মোশাররফ করিম আসলে ছাত্রদের পক্ষে দাঁড়ালো, জুলাইয়ের পক্ষে স্ট্যান্ড নিল, তাকে সে যখন কলকাতায় যায়, কলকাতায় তার উপর মব ট্রায়াল চালানো হয়, মব সন্ত্রাস চালানো হয়, তার উপর হামলা করা হয়, সস্ত্রীক হামলা চালানো হয়েছে। সো এইগুলা আপনি আসলে একদিনের ভিতরে যেমন করতে পারবেন না,